এ রাজ্যে যে সরকার আছে তারা রাষ্ট্রবাদী জনগণকে সহ্য করতে পারে না। তাদের কাছে শেখ শাহজাহান বা আরাবুল এই ধরনের লোক যারা রোহিঙ্গাদের নৌকো ভর্তি করে বাইরে থেকে নিয়ে আসতে পারে এবং বন্দুকের দমে কিছু ভোট আদায় করিয়ে দিতে পারে, তাদেরই দাম আছে এই সরকারের কাছে। কিন্তু জেলে পুড়ে দিয়ে কি আমাদেরকে চুপ করে রাখা যাবে? আমাদের এতটাই আত্মপ্রত্যয় আছে যে আমরা মেঝেতে শুতে হয়, শীতে মেঝেতে শোবো, ট্যাপের জল খাবো, কিন্তু পশ্চিমবঙ্গকে আমরা এই রকম সরকারের দুরাচার থেকে মুক্ত করব, এটা আমাদের মরণপণ, আর এটা আমরা করেই ছাড়ব। তো এরপর আমি রাজস্থান, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, সিকিম, নানান জায়গায় আমি সার্ভ করেছি। রাজস্থানে যখন আমি ছিলাম তখন মুনাবাও বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে ভারত পাকিস্তানের একদম বর্ডারের কাছাকাছি একটা গ্রাম, এবং সেখানে দেখুন সিক্রেসির কারণে আমি তো ডিটেলস বলতে পারবো না, কিন্তু সেখানে আমার সার্ভিসের জন্য আমাকে 2013 সালের 15 অগস্ট জিওসি-এনসি কমেন্ডেশন কার্ড দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্স ডে ওকেশনে। সেই নেটওয়ার্কটাই, আমার ক্রিয়েট করা নেটওয়ার্কটাই পরবর্তীকালে আপনারা শুনে থাকবেন বুরহান ওয়ানি, যে হিজবুল মুজাহিদিনের ওখানকার লোকাল টেররিস্ট ছিল, তার মৃত্যু ঘটে। এবং আমরা 18 মাসে 17টা টেররিস্টকে 72 হুরের কাছে পাঠিয়ে দিতে সক্ষম হই। 6 মাস আমরা 1 কোমর বরফ নিয়ে বৃষ্টির মধ্যেই চাইনিজ সোলজারকে ভারতীয় ধুলোর যে স্বাদ হয় সেই স্বাদটা চাখাতে আমরা সক্ষম হয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন 2014 পর থেকে আমাদের মধ্যে একটা আত্মবল, একটা কনফিডেন্স এবং আত্মপ্রত্যয়ের সৃষ্টি করে দেওয়া হয় কেবলমাত্র নরেন্দ্র মোদীর সাপোর্টের জন্যই। আমরা আমাদের হাত দুটো খুলে দেওয়া হয়। আর পাকিস্তানের তো আজকে আমরা হাতে বাটি ধরিয়ে দিয়েছি। দেখুন, যখন একটা বড় পরিবর্তন আসতে যায় সেই সময় সমাজ কিন্তু কিছু কিছু চিহ্ন দিতে থাকে, যেগুলোকে ইন্ডিকেটার্স বলে। মহিলাদের যখন সম্মানহানি হয় তখন এই মুখ্যমন্ত্রী একটি ছোট্ট ঘটনা বা এটা একটা দুষ্টু ছেলের কাজ এই বলে ব্যাখ্যা দেন। আমি অনন্যা, আর আজকের সান্ধ্য আড্ডায় আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি ভারতীয় সেনাবাহিনীর জন্য অনেক দিন ধরেই কাজ করছেন, মেজর ঋত্বিক পাল। এই নাম আমাদের কাছে যথেষ্ট পরিচিত এবং রাজনীতির আঙিনায় আস্তে আস্তে আসছেন তিনি, এবং এই কারণেই অনেক দিনের তাকে চেজ করার পর অবশেষে আজকে আমরা ঋত্বিকদাকে ধরতে পেরেছি। ঋত্বিকদা, আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়ার পক্ষ থেকে। প্রথমেই যে প্রশ্ন করব, যে আপনাকে যে জেলে বন্দি করে রাখা হলো, কেন করা হলো, এবং সেই অভিজ্ঞতাটা আপনার কেমন, যে যখন আপনাকে ধরে নিয়ে যাওয়া হলো, হঠাৎ করে আপনাকে জেলে বন্দি করে দেওয়া হলো, এই অভিজ্ঞতাটা সম্পর্কে কিছু বলুন। দেখুন, এ রাজ্যে যে সরকার আছে তারা রাষ্ট্রবাদী জনগণকে সহ্য করতে পারে না। তাদের কাছে শেখ শাহজাহান বা আরাবুল এই ধরনের লোক যারা রোহিঙ্গাদের নৌকো ভর্তি করে বাইরে থেকে নিয়ে আসতে পারে এবং বন্দুকের দমে কিছু ভোট আদায় করিয়ে দিতে পারে, তাদেরই দাম আছে এই সরকারের কাছে। আর এই সরকারের একটাই নীতি, সেটা হচ্ছে রাজনীতিকে বিরোধীমুক্ত করা। সেই জন্য সমস্ত বিরোধীদের ধরে ধরে জেলে পুরে দিতেই উৎসাহী এই সরকার, কারণ এই সরকার জানে যে সম্মুখ সমরে এদের সাথে পেরে ওঠা যাবে না। কোনো রাষ্ট্রবাদী চিন্তাধারার লোকজনদের সাথে সম্মুখ সমরে পেরে ওঠা যাবে না, তাই অন্য পথে এদেরকে জেলে পুরে দাও, জেলে পুরে এদের কণ্ঠস্বর রোধ করে দাও। কিন্তু এনারা ভুলে গেছেন যে জেলে স্বয়ং শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, তাই আমাদের লড়াইয়েরও নতুন করে জন্ম হয়েছে এই জেলে। তো আমাদের লড়াই আরও তীব্র, আরও ক্ষুরোধার, আরও তীক্ষ্ণ হয়ে উঠবে আগামী দিনে। দাদা, আপনার কাছে যেটা প্রশ্ন, যে ঠিক কোন অপরাধের কথা বলে, মানে কোন ওয়ারেন্ট তো লাগে একটা জেলে নিয়ে যাওয়ার জন্য, মানে যে আপনাকে অ্যারেস্ট করা হলো, একটা অ্যারেস্ট ওয়ারেন্ট তো লাগে, তো সেই অ্যারেস্ট ওয়ারেন্টে আপনার অপরাধ বলে কি লেখা ছিল, কি ছিল আপনার অপরাধ? সেটা হচ্ছে সরকারি কাজে বাধা দেওয়া, আচ্ছা, এবং ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা। আচ্ছা, এবার আমাদের কথা হলো যে সরকারি কাজে আমরা বাধা দিয়েছি নাকি, এটা আমি দেখলাম যে ওনারা ফ্রেম করেছেন, কিন্তু সেখানে সেদিন কোনো 144 ছিল না, অথচ প্রচুর সংখ্যক ব্যারিকেড ছিল, প্রচুর সংখ্যক র্যাফ ছিল, প্রচুর সংখ্যক পুলিশ ছিল। এত ভয় কিসের? তার মানে
আমাদের সংগঠন এতটাই মজবুত হয়ে গেছে, এতটাই শক্তিশালী হয়ে গেছে যে আমরা শাসকের চোখ রাঙানিকে অছিলায় অবহেলা করছি, এবং আমাদের এই অ্যাটিটিউডটাই শাসক দল মেনে নিতে পারছে না। তাদের অহংকার, তাদের ইগো হার্ট হয়েছে, তাই তারা সেই রাগে জ্বলে পুড়ে ভেবেছে যে যারা যারা আমাদের বিরোধী কণ্ঠস্বর তাদের প্রত্যেককে জেলে পুড়ে দাও। কিন্তু জেলে পুড়ে দিয়ে কি আমাদেরকে চুপ করে রাখা যাবে? আমাদের এতটাই আত্মপ্রত্যয় আছে যে আমরা মেঝেতে শুতে হয় শীতে মেঝেতে শোবো, টাইম ট্যাপের জল খাবো, কিন্তু পশ্চিমবঙ্গকে আমরা এই রকম সরকারের দুরাচার থেকে মুক্ত করব, এটা আমাদের মরণপণ, আর এটা আমরা করেই ছাড়ব। ফ্রম ইন্ডিয়ান আর্মি টু ইন্ডিয়ান পলিটিক্স, এই জার্নিটা ঠিক কেমন হচ্ছে? দেখুন, আমি সেনাবাহিনীতে ছিলাম এবং সেনাবাহিনীতে আমি অনেক রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, এবং চ্যালেঞ্জ নেওয়ার প্রতি একটা ভালোবাসা আছে বলেই আমি কিন্তু কর্পোরেট ছেড়ে সেনাবাহিনীতে গেছিলাম। আমি ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে সত্যম কম্পিউটার্স, যেটা আজকের ডেটে হচ্ছে টেক মাহিন্দ্রা, সেই কোম্পানিতে আমি চাকরি পাই। কিন্তু আমি এমন একটা কাজ করতে চেয়েছিলাম যেটা নিছক চাকরি নয়, যেটা একটা নিজের প্যাশনকে ফলো করা এবং সঙ্গে সঙ্গে দেশকে সার্ভ করা। তো ভারতীয় সেনাবাহিনীর থেকে বড় অবসর আমি আর কিছু দেখতে পাইনি, মানে এত বড় অপরচুনিটি আমি মনে হয় আর অন্য কিছুতে ছিল না। সেই জন্য আমি ভারতীয় সেনাবাহিনীতে যাওয়ার জন্য মনস্থির করি, কঠিন পরীক্ষার মুখোমুখি হই এবং সর্বভারতীয় স্তরে আমি তৃতীয় স্থান অধিকার করেছিলাম, এবং তারপর ভারতীয় সেনাতে যোগদান করি আর কি। তো এরপর আমি রাজস্থান, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, সিকিম, নানান জায়গায় আমি সার্ভ করেছি। রাজস্থানে যখন আমি ছিলাম তখন মুনাবাও বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে ভারত পাকিস্তানের একদম বর্ডারের কাছাকাছি একটা গ্রাম, এবং সেখানে দেখুন সিক্রেসির কারণে আমি তো ডিটেলস বলতে পারবো না, কিন্তু সেখানে আমার সার্ভিসের জন্য আমাকে 2013 সালের 15 অগস্ট GOC-NC কমেন্ডেশন কার্ড দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্স ডে ওকেশনে। যে পাকিস্তানের ক্ষেত্রে আমি যে কাজটা করেছিলাম সেটা আমাদের দেশকে খুবই লাভবান করে, যার জন্য আমি অ্যাওয়ার্ডটা পাই। এরপরে 2013 শেষের দিকে আমি কাশ্মীরে পোস্টেড হই। সে সময় আমি একটা স্পেশাল ইউনিটে পোস্টেড ছিলাম, এবং সেই সময় আমি যে অপারেশনসগুলো হেড করছিলাম তার ফলে দুটি প্রধান জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা এবং জৈশ-ই-মোহাম্মদ, এই দুটোর মধ্যে আমি একটা বিরাট ভাঙন সৃষ্টি করতে সফল হই, এবং যার ফলে ওনাদের নিজেদেরই বায়োল্যাটারাল ক্যাজুয়ালিটিতে, মানে নিজেরাই মারামারি করে ওখানে প্রচুর টেররিস্ট মারা যায়, এবং ওদের ইন্টারনাল নেটওয়ার্কেও আমরা বিরাট ভাঙন ধরাই। সেই নেটওয়ার্কটাই, আমার ক্রিয়েট করা নেটওয়ার্কটাই পরবর্তীকালে আপনারা শুনে থাকবেন বুরহান ওয়ানি, যে হিজবুল মুজাহিদিনের ওখানকার লোকাল টেররিস্ট ছিল, তার মৃত্যু ঘটে, এবং আমরা 18 মাসে 17টা টেররিস্টকে 72 হুরের কাছে পাঠিয়ে দিতে সক্ষম হই। তো খুবই অ্যাডভেঞ্চারাস টেনিওর ছিল। এবং তারপরে আবার 2017 সালে যখন আমি কালিম্পংয়ে পোস্টেড ছিলাম, সেই সময় ইন্ডিয়া চায়না স্ট্যান্ড অফ, যেটা ডোকালামে হয়, তো সেই কেওসটা সৃষ্টি হয়, এবং আমরা 6 মাস তখন চাইনিজ সোলজারদের ফেস করি। 6 মাস আমরা এক কোমর বরফ নিয়ে বৃষ্টির মধ্যেই চাইনিজ সোলজারকে ভারতীয় ধুলোর যে স্বাদ হয় সেই স্বাদটা চাখাতে আমরা সক্ষম হয়েছিলাম, এবং তারপরে তারা সরে যেতে বাধ্য হয়, আপনারা জানেন। তো এই যে আমার সেনাবাহিনীর জার্নিটা ছিল, আমি কংগ্রেস গভর্নমেন্টের আন্ডারেও সার্ভ করেছি এবং বিজেপি গভর্নমেন্টের আন্ডারেও সার্ভ করেছি, কিন্তু বিশ্বাস করুন 2014 পর থেকে আমাদের মধ্যে একটা আত্মবল, একটা কনফিডেন্স এবং আত্মপ্রত্যয়ের সৃষ্টি করে দেওয়া হয় কেবলমাত্র নরেন্দ্র মোদীর সাপোর্টের জন্যই। আমাদের হাত দুটো খুলে দেওয়া হয়, এবং যার জন্য আমরা আত্মসম্মানে সহিত এই কাজটা আমরা করতে পারি। আমরা চায়নাকে দেখিয়ে দিতে পারি যে তার স্থান কোথায়, আমাদের স্থান কোথায়। তারা যে ভুলভ্রান্তিতে ছিল যে তারা যখন তখন ভারতকে অপদস্থ করতে পারে, সেই ভুলটা আমরা ভাঙিয়ে দিই। আর পাকিস্তানের তো আজকে আমরা হাতে বাটি ধরিয়ে দিয়েছি। আপনারা জানেন
আজকে তো তাদের লড়াই চাল আটার লড়াই, বন্দুকগুলির লড়াই তারা ছেড়ে দিয়েছে প্রায়। তো সেনাবাহিনীতে থাকার দরুন আমি চায়না, পাকিস্তান এইসব ইন্টারন্যাশনাল পলিটিক্সটাকে বুঝছিলাম। কিন্তু 2014 পরে নরেন্দ্র মোদী সরকার আসার পরে এই এক্সটার্নাল রিলেশনশিপগুলো আর ইন্টারন্যাশনাল পলিটিক্সে ভারতের যে সুপ্রিমেসিটা গড়ে উঠল, তখন বোঝা গেল যে আর ইন্টারন্যাশনাল পলিটিক্সে সেরকম মাথা ঘামাবার দরকার নেই, বরং এখন দেশের ভেতরে যে নোংরাটা আছে সেটা ইন্টারনাল পলিটিক্সের মাধ্যমেই হয়তো সাফাইয়ের প্রয়োজন আছে। তাই বলতে পারেন যে সেটা করতেই, সেই ময়লাটা পরিষ্কার করতেই রাজনীতিতে আসা। অতএব তখন থেকেই ভারতীয় জনতা পার্টির প্রতি একটা ফ্যাসিনেশন গ্রো হতে থাকে। এবং আমি যেহেতু একটা ডিসিপ্লিনড এবং অর্গানাইজড অর্গানাইজেশন, যেটা ইন্ডিয়ান আর্মি থেকে এসছি, আমি মানব সেবার জন্য এমনই একটা পলিটিক্যাল পার্টি খুঁজছিলাম যেটাও সমভাবে ডিসিপ্লিন এবং অর্গানাইজড। এবং ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির মতো অন্য কোনো অর্গানাইজড এবং ডিসিপ্লিন পার্টি আছে বলে আমার জানা নেই। শুধু সেটা নয়, রাজনৈতিক ক্ষেত্রে আসার আগে আমি নানান রকম এনজিও এবং সামাজিক অ্যাক্টিভিটির সাথেও জড়িত ছিলাম। কিন্তু তখন আমি দেখলাম যে কেবলমাত্র সামাজিক অ্যাক্টিভিটি করে আমি একটা বৃহৎ সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারছি না। খুবই ক্ষুদ্র লেভেলে কাজ হচ্ছে। এবং যদি সমাজে কোনো পরিবর্তন আনতে হয়, এইভাবে কাজ করা যাবে না। তার জন্য একটা অন্যরকম পাওয়ারের প্রয়োজন আছে, যেটা কেবল রাজনীতি এবং দিতে পারে, এবং অন্যরকম প্ল্যাটফর্মের প্রয়োজন আছে, যেটা কেবল রাজনীতি দিতে পারে। তাই রাজনৈতিক ক্ষেত্রে আসা। তাহলে রাজনৈতিক ক্ষেত্রে যে আসার এই জার্নিটা যথেষ্ট মানে রোমাঞ্চকর জার্নি ছিল, আমি অবশ্যই বলবো, কিন্তু রাজনীতির জার্নিটাও তো কম রোমাঞ্চকর হবে না। এবং আগামী রাজনৈতিক জীবনের জন্য শুভেচ্ছা সহ। এবার একটু রাজনৈতিক প্রশ্নে আসি। সেটা হচ্ছে যে রিসেন্টলি যে ঘটনা ঘটছে সন্দেশখালিতে, শেখ শাহজাহানের ঘটনা তো আমরা জানি যে তিনি ইডি অফিসারদেরকে মেরে মাথা ফাটিয়ে দিলেন। 1 মাস ধরে রাজ্যের পুলিশ তাকে খুঁজে পেল না। অবশেষে সেইখানকার যারা মহিলা, তারা ঝাঁটা হাতে, তারা বটি হাতে বা বাঁশ হাতে তারা বেরিয়ে আসলেন, এবং বেরিয়ে এসে এমনভাবেই তাড়া করলেন যে এখন সেখানে তৃণমূলের ত্রাহি মধুসূদন দশা। এবং সেখানকার 3 জন বাঘ, শেখ শাহজাহান, শিবু হাজরা আর উত্তম সর্দার, তাদের তাণ্ডবের বিরুদ্ধে লোক ওখানকার ফুঁসে উঠেছে। মানে তারা নৌকো করে পালাচ্ছে, কেউ জলে ঝাঁপ দিচ্ছে, এমন অবস্থা। এবং তাদের মানে তারা তৃণমূলে যথেষ্ট নামকরা জায়গাতে বেশ পদে রয়েছে, তাদেরকে বাধ্য করেছে জায়গা ছেড়ে, তল্লাট ছেড়ে পালাতে। এই যে পরিস্থিতি তৃণমূল তৈরি করেছে, সেই পরিস্থিতি নিয়ে কি বলবেন? দেখুন, যখন একটা বড় পরিবর্তন আসতে যায়, সেই সময় সমাজ কিন্তু কিছু কিছু চিহ্ন দিতে থাকে, যেগুলোকে ইন্ডিকেটার্স বলে। সেই ইন্ডিকেটার্সগুলো দেখলেই বোঝা যায় যে বড় একটা পরিবর্তন ঘটতে চলেছে। আগে যেটা আমরা সিঙ্গুরে দেখেছিলাম, তারই কিন্তু পুনরাবৃত্তি আমরা আবার সন্দেশখালিতে দেখছি, যে মানুষ জেগে গেছে। একটা সময় পর্যন্ত মানুষকে ভুল বুঝিয়ে 500 টাকা দিয়ে, লোভ দেখিয়ে কিংবা বন্দুকের নল দেখিয়ে চেপে রাখা যায়, কিন্তু সেটা একটা সীমিত সময় পর্যন্তই। সেই সময় যখন এক্সপায়ারি ঘটে, যখন সমাপ্তি ঘটে, তখন মানুষ কিন্তু প্রত্যেক হিসেব মিলিয়ে দেয়। আমরা জানি যে হীরক রাজার কোমরে দড়ি পড়ে গেছে, হীরক রানীর কোমরে দড়ি পড়ে গেছে। মূর্তি ভেঙে খান খান হওয়াটা কেবলমাত্র সময়ের অপেক্ষা। এখন দেখতে পাচ্ছেন কেউ নৌকায় চড়ে পালাচ্ছে, কেউ দৌড়ে পালাচ্ছে, এবং কেউ কেউ পুলিশি সুরক্ষায় লুকিয়ে রয়েছে। কিন্তু মানুষ যদি জেগে যায়, তখন তাকে আটকানো নামুমকিন, সম্ভবই নয়। এবং একটা বড় বৃহৎ আকারে পরিবর্তন আসতে চলেছে। এই যে সরকারের মিথ্যে দম্ভ, মিথ্যে অহংকার, মানুষকে ভয় দেখিয়ে তাদেরকে দাবিয়ে রাখা, 500 টাকার লোভ দেখিয়ে তাদের অধিকার থেকে তাদের বঞ্চিত করা, এটা সমাপ্তিকাল এসে গেছে। সমাজ তার পরিষ্কার চিহ্ন দিচ্ছে, এবং আমরা মনে হয় যে এটাকে আমাদের ওয়েলকাম করতে হবে। উত্তমদা, এই যে তৃণমূলের যে ওখানকার অঞ্চল সভাপতি উত্তম সর্দার, তাকে এই এত বড় অভিযোগের ভিত্তিতে তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো, এটা কি মনে হলো যে তৃণমূল এটা মন থেকে করলো, নাকি এটা শুধুমাত্র আইওয়াস হলো? এটা মানুষকে কেবলমাত্র ধোকা দেওয়া। কারণ মানুষকে ধোকা দিতে এরা অভ্যস্ত, এরা এক্সপার্ট। এরা সমস্ত জিনিসকেই মানুষকে ধোকা দেয়। হয়তো মানুষ বুঝতে একটু দেরি করে,
কারণ বুঝতে পারে না তারা, আস্তে আস্তে পর্দাটা সরতে তো কিছুটা সময় লাগে, কিন্তু পর্দাটা সরলেই কিন্তু এই সরকারের নগ্ন রূপ প্রস্ফুটিত হয়ে ওঠে। সেটাই এখন হয়েছে। এবং এই যেগুলো আপনি দেখছেন সেগুলো হচ্ছে কেবলমাত্র এই সিচুয়েশনটা, পরিস্থিতিটাকে ব্যালেন্স করার জন্য মানুষকে আবার ধোঁকা দেওয়া হচ্ছে, যাতে মানুষকে কোনো মতে শান্ত করা যায়, মানুষের উগ্র রূপ থেকে যাতে তারা বাঁচতে পারেন, যাতে পুলিশ প্রশাসন বাঁচতে পারে, সরকার বাঁচতে পারে, সেই জন্য এই লোক ঠকানো এবং হাস্যস্কর কার্যকলাপগুলো এই সরকার করছে। দাদা, একটা বিষয়ে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমাদের এই যে বাংলার মাটি, এই বাংলার মাটি কিন্তু এমন অনেক সন্তানদের জন্ম দিয়েছে, যেমন আপনি, যেমন ধরুন কার্গিল শহীদ কনাথ ভট্টাচার্য, বা পাঁচজন নোবেল লরিয়েট বাংলা থেকে। এবং তার সঙ্গে যেটা বড় কথা, যে বাঙালিরা এত বেশি শিক্ষাপ্রিয়, বিদ্যাপ্রিয়, যে তাদের জন্য বাংলাতেই, সারা ভারতের মধ্যে নয়, সারা এশিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীন গ্রন্থাগার সেটা আমাদের বাংলাতে, বা সবথেকে প্রাচীন মিউজিয়াম সেটাও আমাদের বাংলাতেই, কলকাতার বুকে। তো এই বাংলা যা হচ্ছে কি শিক্ষা, বিদ্যা, সংস্কৃতি চর্চার পীঠস্থান, সেই বাংলাতেই যেটা হচ্ছে সন্দেশখালিতে, যেটা দেখা যাচ্ছে যে মেয়ে বউদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে রাত্রিবেলায়, নববিবাহিতা স্ত্রী তাকে হাজব্যান্ডের কাছ থেকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যতক্ষণ না তারা স্যাটিসফাইড হচ্ছে ততক্ষণ তাদেরকে আটকে রাখা হচ্ছে, পিঠে করার নাম করে টেনে নিয়ে গিয়ে 3-4 দিন ধরে তাদেরকে বন্ধ করে রাখা হচ্ছে। আমরা কিছুদিন আগে একটা সিনেমা রিলিজ করেছিল অক্ষয় কুমারের, সেটা হচ্ছে গিয়ে রাউডি রাঠোর। সেখানে আমরা দেখেছিলাম যে একজন পুলিশ অফিসারের ওয়াইফ তাকে নিয়ে গিয়ে রেখেছে এবং পুলিশ অফিসার কিছুই বলতে পারছেন না। তো সেইটা হচ্ছে একটা বিহারের একটা প্রত্যন্ত জায়গা, সেখানকার সঙ্গে আমরা দেখেছিলাম সেখানকার ঘটনা। সেই ঘটনার পুরো প্রতিচ্ছবি আমরা বাংলায় দেখতে পাচ্ছি। কোন বাংলাতে রয়েছি, বা কোন বাংলা আগামী দিনে আমাদের কাছে আসতে চলেছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আপনি যখন বাংলার মাটি নিয়ে বললেন, আমি বাংলার মাটি নিয়ে বলি যে বাংলার মাটি হচ্ছে অতি উর্বর মাটি। কারণ বাংলার মাটি কেবল শস্যের জন্ম দেয় না, চাল গমের জন্ম দেয় না, বীর পুরুষেরও কিন্তু জন্ম দেয়। এই বীর পুরুষদের কোনো মান সম্মান তো এ রাজ্যের সরকার করে না। এ রাজ্যের সরকার কেবল অ্যান্টি সোশ্যালদেরই সম্মান করে, যারা বন্দুকের নল দেখিয়ে, মহিলাদের ভয় দেখিয়ে, তাদের সম্মানহানি করে কেবলমাত্র জোর জবরদস্তি ইভিএমের বাটন বা ব্যালট বক্সের ব্যালটটাকে জমা করিয়ে দিতে পারে, কেবল তাদেরই মূল্য আছে এই সরকারের কাছে। কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে নারী জাতিকে এরূপ অসম্মানের পথে ঠেলে দিতে উনি পিছপা হচ্ছেন না, এটা দেখে খুবই অবাক লাগছে। মহিলাদের যখন সম্মানহানি হয় তখন এই মুখ্যমন্ত্রী একটি ছোট্ট ঘটনা বা এটা একটা দুষ্টু ছেলের কাজ এই বলে ব্যাখ্যা দেন। অতএব কেবল মহিলা হয়ে উনি যে সিম্প্যাথিটা এতদিন গেইন করেছিলেন, আমার মনে হয় মানুষ তার নগ্ন রূপটা দেখতে পেয়েছে যে উনি কি কতটা ভয়ঙ্কর হতে পারেন। এবং এই মহিলার সিম্প্যাথিটা কেবল ভোটের পারপাসে যে উনি কাজে লাগান, আর অন্য সময় তার ক্যাডারদের হিংস্র কুকুরের মতন মহিলাদের ভোগ্য বস্তু করে তাদের কাছে ছেড়ে দেওয়া হয়, এটা খুবই লজ্জাজনক। দাদা, এর আগে আমরা দেখেছিলাম যে কলকাতা শহর বা বাংলায় কোথাও কিছু ঘটলো তো সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবীরা নেমে পড়তেন রাস্তায়, তারা মিছিল করছেন, তারা ক্যান্ডেল লাইট ভিজিল করছেন, তারা স্লোগান দিচ্ছেন, বা তারা কখনো মুখে কাপড় বেঁধে চলেছেন, কখনো ফেসবুকে বিপ্লব করছেন। বুদ্ধিজীবীদের আমরা অনেক কিছু করতে দেখেছি, কিন্তু এত বড় মহিলাদের বিরুদ্ধে বা মহিলাদের সম্মান নিয়ে এত বড় একটা নোংরা কাজ হলো, তা নিয়ে কিন্তু একজন বুদ্ধিজীবীকেও আমরা দেখতে পেলাম না যে তারা মুখ খুললেন বা কোনো এক ছত্র লিখলেন, ফেসবুকে হোক বা টুইটারে হোক, টুইটার নয় এখন এক্স হ্যান্ডেল, সেখানে এক ছত্র কাউকে আমরা লিখতে দেখলাম না। কেন? আপনি দেখতে পাবেন না, তার কারণ হচ্ছে প্রত্যেক বুদ্ধিজীবী এখন বেনিফিশিয়ারি হয়ে গেছে, তারা লাভার্থী হয়ে গেছে এই তৃণমূল সরকারের। কোনো না কোনো কোথাও না কোথাও থেকে তারা কোনো না কোনো কমিটিতে প্লেসড আছে এবং কোথাও না কোথাও তারা আর্থিক এবং নানান সুযোগ সুবিধা পাচ্ছে। তো কে সেই সুযোগ সুবিধাকে জলাঞ্জলি দিয়ে সত্যের হাত ধরতে রাজি হবে? যারা হবে তাদেরকে সত্যি বাংলার মানুষ কুর্নিশ জানাবে, স্যালুট জানাবে। ঋত্বিকদা, সন্দেশখালিতে এই যে অগ্নিগর্ভ পরিস্থিতি, তার জন্য 144 ধারা জারি করা হয়েছে এবং তার সঙ্গে যেটা অ্যাডেড সেটা হচ্ছে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
তো আমরা এতদিন দেখে এসেছি যে কোথাও যদি রাজনৈতিক কারণে হোক বা যে কোনো কারণেই হোক, যদি সাম্প্রদায়িক দাঙ্গা হয়, হিন্দু মুসলমানের দাঙ্গা হয়, সেক্ষেত্রে সেই আগুন যাতে ছড়িয়ে না পড়ে তাই জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখানে তো কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নয়, এখানে কিছু মহিলা তারা জেগে উঠেছেন, মানে লক্ষ্মীর ভাণ্ডারের সেই 500 থেকে 1000 টাকা এই রকম ব্যাপারে তারা মাথা না গলিয়ে বা সেখানে গলে না গিয়ে লক্ষ্মীর জায়গায় তারা একেবারে দুর্গা হয়ে হাতে ত্রিশূলের জায়গায় ঝাঁটা তুলে নিয়েছেন। তো এই ব্যাপারটা তো বাংলায় দিকে দিকে ছড়িয়ে পড়া উচিত, কিন্তু ইন্টারনেট পরিষেবাটা বন্ধ করে দেওয়ার জন্য যেটা হলো, এই ব্যাপারটা লোকে জানতে পারছে না যে ঠিক কি হচ্ছে, কারোর সাথে কমিউনিকেট করা যাচ্ছে না। এটা কি ইচ্ছা করে কাজটা বন্ধ করা হলো, মানে ইন্টারনেট পরিষেবা কি ইচ্ছা করে বন্ধ করে দেওয়া হলো? দেখুন, এ রাজ্যে সরকারের একটাই নীতি আছে, সেটা হচ্ছে যেন তেন প্রকারেণ বিরোধী কণ্ঠস্বরকে চেপে রাখো, তাদের কণ্ঠরুদ্ধ করে দাও, তাদের বাকরুদ্ধ করে দাও, এবং তাদের কথা যাতে কোনো মতে বাইরের দুনিয়ায় প্রকাশিত না হতে পারে তার সমস্ত প্রচেষ্টা করো। যেমন হচ্ছে ইন্টারনেটকে বন্ধ করা, এবং একই নীতি আমরা কোথায় দেখতে পাই? আমরা নর্থ কোরিয়ায় দেখতে পাই। তাই আজকে নর্থ কোরিয়ার মতো পরিস্থিতি, আজকে কিন্তু এখানে একটা হিটলারের রাজ্য একটা স্থাপন করার চেষ্টা হচ্ছে, এবং এইভাবে মানুষকে আটকে রাখা যাবে না। ওনারা ভয় পেয়ে গেছেন, কারণ ওনাদের কিন্তু সিঙ্গুর আন্দোলনটা সচক্ষে দেখার অভিজ্ঞতা আছে। তো ওনারা কিন্তু চিহ্নগুলো দেখে বুঝতে পারছেন যে কি ঘটতে চলেছে, তাই ওনারা মুড়িয়া হয়ে শেষ প্রচেষ্টা করছেন যে কিভাবে আসল সংবাদটাকে আটকে দেওয়া যেতে পারে, যাতে সেটা অলিতে গলিতে মানুষের ঘরের আনাচে কানাচে না পৌঁছে যেতে পারে। ঋত্বিকদা, একটা শেষ প্রশ্ন করে আজকের আবার আড্ডা শেষ করব, সেটা হচ্ছে যে সন্দেশখালিতে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে সরেজমিনে খতিয়ে দেখার জন্য দিল্লি থেকে 5 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসছে, এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গত 3 বছরে 35 বার এসছে এবং তারা দেখেছে এবং রিপোর্ট জমা দিয়েছে। কিন্তু আদৌ কি এতে কোনো কাজের কাজ হবে, নাকি শুধুমাত্রই আসা, দেখা এবং চলে যাওয়া? আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনার যদি মনে থাকে পঞ্চায়েত নির্বাচনের সময় গোটা রাজ্যেই প্রচুর আগুন জ্বলেছে, প্রচুর গরিব মানুষজনের ঘর বাড়ি পুড়েছে, যারা সত্যের দিকে ছিল তাদের প্রত্যেকেই ঘর বাড়ি পুড়েছে। আমার নিজের অভিজ্ঞতা আছে যে আমি হাওড়ার আমতায় একটা গোটা বাড়ি দোকানসহ পুড়ে গেছিলো, আমি সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে নিয়ে গেছিলাম। আমার মনে আছে যে আমরা যখন রাস্তায় গাড়িতে করে যাচ্ছি তখন কত বাধা বিপত্তির মুখে আমরা পড়েছি। পরপর গাছের গুঁড়ি কেটে আমাদের রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, এবং সেখানে আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল পুলিশ পর্যন্ত সাপোর্ট করেনি। আমরা নিজের হাতে সেই গুঁড়িগুলোকে সরিয়েছি, সরাতে গেছি। তো আপনারা বুঝতে পারছেন যে সামান্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যদি এত বাধা বিপত্তির মুখে পড়ে, তাহলে যে জনসাধারণ সত্যিকারের ফ্যাক্টগুলোকে তুলে ধরবে তারা কতটা বাধা বিপত্তির মুখে পড়বে, এবং ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি চলে গেলে তোদের কি হবে দেখে নিস, তাহলে কতটা আসল ফ্যাক্ট উঠে আসবে, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়।